কেয়া আর পলি গেটের সামনে এসে দেখলো আদিল বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। আদিলকে দেখেই পলি দ্রুত পায়ে এগিয়ে গেল, সামনে গিয়ে বলে উঠল, হ্যাঁ, এখন চলেন। আমি তো ওনাকে নিয়ে এসেছি। কোথায় যাব? কেন? আদিল ভাই, আপনি না বললেন এই আপুকে বাড়ি থেকে বলে নিয়ে আসলে আপনি আমাকে নিয়ে ঘুরতে যাবেন? কেয়া চোখ বড় বড় করে তাকিয়ে রইল আদিলের দিকে। ও হ্যাঁ, যাব তো, কিন্তু ওকে আগে দিয়ে আসি ওর প্রেমিকের কাছে। চোখে চোখ রেখে কেয়ার দিকে তাকিয়ে বলে আদিল। কেয়ার চোখ তো পারছে না কোটর থেকে বেরিয়ে আসবে, মনে মনে ভাবছে। পাগল হয়ে গেল নাকি? কি সব বলছে? পলির চোখ মুখে বিরক্ত ফুটে ওঠে। ওনাকে কেন দিয়ে আসতে হবে? উনি কি একা যেতে পারবে না? না, ও এই শহরের নতুন, এখানকার কিছুই চেনে না। তুমি এখন বাড়ি যাও। পলি আর কিছুই বলল না, রাগ করে সেখান থেকে চলে গেল। কেয়া বাইকের পেছনে উঠে বসলো। আদিল পেছনে তাকিয়ে বলল, শাড়ি ঠিক করে বসো, না হলে দুজনেই একসাথে ও পারে টপকে যাব। কেয়া হেসে শাড়ির আঁচলটা সামনে নিয়ে আসলো। আদিল বাইকের গতি কমিয়ে রাখলো। বিকেলের শীতল বাতাসে গা হিম হয়ে আসলো কেয়ার। অনেকক্ষণ ধরেই কেয়া আদিলকে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু বাতাসের শব্দে সেসব আদিলের কান পর্যন্ত যাচ্ছে না। আদিল কিছুটা পেছনের দিকে তাকানোর চেষ্টা করে বলে, কি বললি? শুনতে পাচ্ছি না, জোরে বল। তুমি এটাকে মিথ্যে বললে কেন? কই মিথ্যা বললাম? তোকে তোর প্রেমিকের কাছে দিয়ে আসতে যাচ্ছি না। কেয়া জোরে আদিলের পিঠে একটা থাপ্পড় বসালো। উফ, মারলি কেন বেয়াদব? এই জন্যই মানুষের উপকার করতে নাই। ওরে বাবা, হাসছে আমার মানবতার ফেরিওয়ালা। আদিল এবার বাইক ছুটালো হাওয়ার গতিতে। কেয়ার শেষ কথাটা শুনলো কিনা বোঝা গেল না। আদিল আবার জিজ্ঞাসা করলো, কোথায় যাবি? তুই যেখানে যাবি। আদিল চেঁচিয়ে বলে। জাহান্নামে যাচ্ছি, যাবি? কেয়া এবার ঘুষি মেরে দিল আদিলের পিঠে। আদিল স্যাত করে উঠল। ওফ, কথায় কথায় হাত নড়ে কেন? তুই তো বললি আমি যেখানে যাব সেখানেই যাবি। সাজেকে এখন সন্ধ্যা নামার আগ মুহূর্ত। বিকেলের কিছু সময় আগে ঝুমুর আর ওয়াহিদ বেরিয়েছিল কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। সাজেকের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে পুরো সাজেক উপত্যকার সৌন্দর্য অনুভব করছে তারা। নীলাম্বরে তখনও চলছে শুভ্র মেঘের আনাগোনা। ধীরে ধীরে রক্তিম সূর্য লুকিয়ে পড়ল মেঘের আড়ালে। এমন দৃশ্য দেখে ঝুমুরের চোখে মুখে ফুটে উঠেছে এক রাস মুগ্ধতা। ওয়াহিদের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার তৃপ্ত বধূর মুখপানে। ধীরে ধীরে যখন অন্ধকার নেমে আসলো কংলাং পাহাড়ের চূড়ায়, তখন তারা পাহাড় থেকে নেমে আসলো। চাঁদের গাড়িতে একসাথে আসা সবাই ঠিক করলো পাহাড়ে আজকে রাতে তারা পাহাড়ের বারবিকিউ পার্টি করবে। আর সেই বারবিকিউ করা হবে পাহাড়ি হাঁসের মাংস দিয়ে। কনকনে ঠান্ডা আগুনে জ্বলে তার পাশে বসে আছে ঝুমুর। সাথে বসে আছে আরও 7-8 জন। ওয়াহিদ ধোয়া ওঠা 2 কাপ গরম চা নিয়ে বসলো ঝুমুরের পাশে। পাশ থেকে ভেসে আসছে গিটারের সুর। কেউ কেউ সেই সুরে তাল মিলিয়ে গান গাইছে। ওয়াহিদকে দেখে ঝুমুর 2 হাতের তালু ঘষে গায়ের চাদরটা আরেকটু ভালোভাবে জড়িয়ে নিতে নিতে বলে, উফ, কি ঠান্ডা! আপনার ঠান্ডা লাগছে না? শুধু শার্ট পরেই তো চলে আসলেন। লাগলে কি তুমি তোমার চাদরও ভাগ দিবে? ওয়াহিদের কথা শুনে ঝুমুর আশেপাশে তাকালো। লজ্জায় কিছু না বলে চায়ের কাপে চুমুক বসালো। কিছুক্ষণ পর তাদের সাথে বসে থাকা একটা ছেলে ওয়াহিদকে একটা গান গাওয়ার অনুরোধ করলো। অনেক জোরাজুরির পর ওয়াহিদ একটা গান ধরলো। তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি যাওনি কিছুই বলে আজ পাল্টে ফেলেনি মন, শুধু নিজের বলতে তোমায় চেয়েছি।
তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। গান শেষ হতেই উচ্ছ্বাসে মুখরিত হয়ে উঠল চারপাশ। ঝুমুর অপলক তাকিয়ে রইল ওয়াহিদের দিকে। আপনি এত সুন্দর গান গাইতে পারেন? খুব সুন্দর, তুমি মন থেকে অনুভব করেছো বলেই হয়তো এত ভালো লেগেছে। বলেই হাসলো ওয়াহিদ। ঝুমুর ওয়াহিদের কাঁধে মাথা রাখলো। তাহলে আমি প্রতিদিন মন থেকে অনুভব করতে চাই, সেই সুযোগ কি দিবেন আমাকে? ওয়াহিদ হেসে উঠল নাটকীয় ভঙ্গিতে বলে। जो आपकी मर्जी मेरी बेगम। খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো রিসোর্টে চলে গেল। শুধু বসে রইল ওয়াহিদ আর ঝুমুর। এই কনকনে ঠান্ডায় শুধু ওয়াহিদের কথায় এখনো বসে রইল ঝুমুর। পাহাড়ের মাঝে জ্বালিয়ে রাখা লাকড়ির গুলো প্রায় শেষ হয়ে এসেছে। মানুষের পরিপূর্ণ জায়গাটা ফাঁকা হতেই ওয়াহিদ টুক করে ঝুমুরের চাদরের নিচে ঢুকে পড়ল। ঝুমুর কিছু বলার সুযোগ পেল না। আরও প্রায় আধ ঘন্টা একসাথে বসে থেকে রাত প্রায় 12টার দিকে দুজনের রুমে ফিরল। রুমে ঢুকতেই দুজনেই গোসল করে নিল। সারা দিন পাহাড়ে ঘোরাঘুরির কারণে ভীষণ অস্বস্তি লাগছে। ঝুমুর ওয়াশরুম থেকে বের হয়ে ওয়াহিদকে রুমে না দেখতে পেয়ে বারান্দায় যায়। ওয়াহিদ বারান্দায় বেতের সোফায় বসে আছে। ঝুমুরের পায়ের শব্দ পেয়ে টেনে নিয়ে ওকে কাছে বসিয়ে দিল ওয়াহিদ। পেছন থেকে হাত বাড়িয়ে পিঠ ছুঁতেই টের পেল ঝুমুরের চুলগুলো ভেজা। তুমি তো ভালো করে চুলও মুছলে না। যাও তোয়ালেটা নিয়ে এসো, আমি মুছে দেই। এমনিতেই রাতে গোসল করেছো, পরে ঠান্ডা লেগে যাবে। ঝুমুরকে না নড়তে দেখে নিজেই গিয়ে রুম থেকে তোয়ালা নিয়ে এসে ঝুমুরের পেছনে দাঁড়িয়ে সযত্নে চুল মুছে দিল। সারা দিনের ক্লান্তিতে চোখ বুজে আসছে ঝুমুরের। হঠাৎ ওয়াহিদ ঝুমুরকে কোলে তুলে নিল। ওয়াহিদ হাসতে হাসতে বলে, কোলে ওঠার শখ হয়েছে তা মুখে বললেই তো পারতে। ঝুমুরের ঘুম ঘুম চোখ পুরোপুরি খুলে গেল। কি বললেন? আমি আপনার কোলে উঠতে চেয়েছি আর আমার ঘুম ধরেনি? ওয়াহিদ আশ্চর্য হওয়ার ভান করলো। ঝুমুরকে বিছানায় বসিয়ে দিয়ে বলে, ও আচ্ছা, তাহলে কি চেয়েছো? চুমু খেতে? ঝুমুর ওয়াহিদের সাথে কথায় পেরে উঠল না। লজ্জায় মুখ রক্তিম হয়ে উঠল। চুপচাপ বিছানায় শুয়ে পড়ল। আচমকা ওয়াহিদ আবার হাত টেনে বসিয়ে দিল তাকে। এই, তুমি না মাত্রই বললে তোমার ঘুম আসেনি, এখন ঘুমানো যাবে না। ঝুমুর চোখ বড় বড় করে তাকিয়ে রইল। ঘুমাবো না তো কি করব? হাডুডু খেলবো? ওয়াহিদ ঝুমুরকে টান দিয়ে নিজের উপরে ফেলে দেয়। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, তোমার ইচ্ছা, তুমি চাইলে খেলতেই পারো, তবে আমি কিন্তু তোমার পার্টনার হতে রাজি। ঝুমুর ফের লজ্জায় নুয়ে পড়ল। ঝুমুরের সারা মুখ উষ্ণ আদরে ভরিয়ে তুলল ওয়াহিদ। কাপা উষ্ণ জোড়া নিজের ওষ্ঠের সন্ধি ঘটালো। এভাবেই কেটে গেল প্রণয়ের আরেকটি রাত। সকালে ঝুমুরের ঘুম ভাঙল ঠান্ডা বরফ খণ্ডের স্পর্শে। চোখ খুলে দেখে এটা কোনো বরফ খণ্ড নয়, বরং জল জ্যান্ত একজন মানুষের হাত। ওয়াহিদ তার সদ্য ভেজানো ঠান্ডা হাত দুটো ঝুমুরের গালে চেপে ধরে রেখেছে। ঝুমুর গাল থেকে ওয়াহিদের হাত দুটো সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। উফ, কি ঠান্ডা, হাত সরান। ওয়াহিদ হাত সরিয়ে নিল। হাসতে হাসতে বলে ওঠে, তোমাকে ঘুম থেকে ওঠানোর নতুন টেকনিক পেলাম। এখন থেকে ঘুম থেকে না উঠলেই এই থেরাপি চলবে। ইস, আসছে আমার থেরাপি নিতে। যান গিয়ে নিজের রোগীদের থেরাপি দেন। বলতে বলতে বিছানায় বসে অগাছালো চুলগুলো হাতের মুঠোয় নিয়ে বাঁধল। ওয়াহিদ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে সবচেয়ে সাধারণ তবে সুন্দর দৃশ্যটা দেখল। তুমি জানো সকালের সবচেয়ে সুন্দর দৃশ্য কি? কি? ঝুমুর আগ্রহের সাথে জানতে চাইল। তোমার চুল বাঁধার দৃশ্য। ঝুমুর কিছু বলবে তার আগেই ওয়াহিদের ফোন বেজে ওঠে। ফোন কানে নিয়ে বারান্দায় চলে যায় ওয়াহিদ। কয়েক মিনিট কথা বলে রুমে এসে ঝুমুরকে বলে, তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নাও, আমরা এখন ফিরে যাব। আজকে যাব? আমাদের না কালকে যাওয়ার কথা ছিল? হ্যাঁ, আজকে। ঝুমুর তখনই ভীত কণ্ঠে জিজ্ঞাসা করলো, বাড়ির সবাই ঠিক আছে তো? ওয়াহিদ কিছু সময় চুপ থেকে বলে, সামিয়া ভাবি সিঁড়ি থেকে পড়ে গেছে।
সকাল সকাল আজ মাটিতে গড়াগড়ি খেয়ে কাঁদতে মন চাইছে আফরার। আজ তার ভার্সিটির প্রেজেন্টেশন, আর সেখানে সবাইকে বাধ্যতামূলক শাড়ি পরে যেতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত এখন তার কাছে পরার মতো একটা শাড়িও নেই। ক্লাস শুরু হতে আর মাত্র ১.৫ ঘন্টা বাকি। এই এতটুকু সময়ের মধ্যে কখন শাড়ি কিনবে আর কখন রেডি হবে ভাবতেই মাথা খারাপ হয়ে গেল আফরার। আর কারো কাছে যে চাইবে এমন পরিচিত কেউ নেই এই শহরে তার। পরে অনেক ভেবে চিন্তে লজ্জা কাটিয়ে বাড়িওয়ালার বউয়ের কাছে থেকে চেয়ে একটা শাড়ি নিয়ে আসলো। আকাশি জমিনের সোনালি রঙের ছোট ছোট কাজ করা একটা জামদানি শাড়ি হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখছে আফরা। দেখতে হাস্যকর লাগলেও এই ২১ বছর বয়সের জীবনে দ্বিতীয়বার শাড়ি পরছে সে। প্রথমবার পরেছিল এক মামাতো ভাইয়ের বিয়েতে। সেবার শাড়ি পরে যা কাণ্ড ঘটিয়েছিল, সেই ভয়ে আর কোনো দিন শাড়ি পরেনি। শাড়ি কিভাবে পরতে হয় সেটাও জানে না, ইউটিউব দেখে কোনো রকম পরে নিল। কিন্তু হাঁটতে গেলেই হচ্ছে বিপত্তি, পা বাড়ালেই শাড়ির সাথে আটকে পড়ে যাচ্ছে বারবার। সেসবে আর পাত্তা না দিয়ে অল্প স্বল্প সেজে নিল। এক হাতে আকাশি রঙের ভেলভেট চুড়ি, অন্য হাতে একটা ঘড়ি পরে নিল। পিঠের একটু নিচ পর্যন্ত আঁকাবাঁকা চুলগুলোকে ছেড়ে দিল। মুখে একটুখানি প্রসাধনী লাগালো। চাইলেও এর চেয়ে বেশি সাজতে পারবে না, কারণ তার কাছে সাজগোজের জিনিস বলতে আছে শুধু পাউডার, লিপস্টিক, একটা কাজল আর একটা কালো টিপের পাতা। এই অল্প সাজেই ফর্সা গুলুমুলু মুখটা ভীষণ মায়াবী দেখাচ্ছে। আয়নায় নিজেকে একবার দেখে ঘর থেকে বেরিয়ে গেল। নীরবের মন সকাল থেকেই ফুরফুরিয়াস, কারণ গতকাল রাতেই বাবার অ্যাকাউন্ট থেকে টাকা এসেছে। এতদিনের মনের মধ্যে যেন একটা রাজা রাজা ভাব এসেছে। আলমারি খুলে একটা কুচকানো শার্ট পরে নিল। গলা ছেড়ে গান গাইতে গাইতে দরজা খুলে বেরিয়ে গেল। কাল থেকে কলেজ খোলা থাকলে চাইলেও আর এ সময় ঘুরতে পারবে না। আজ না হয় একটু আড্ডা মেরে আসা যাক। বাসা থেকে বের হয়ে রাস্তার সামনে এসে সকাল সকাল এক বিস্ময়কর দৃশ্য দেখে মুখ হা হয়ে গেল। শাড়ি পরে সেজেগুজে রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছে আফরা, হয়তো গাড়ির জন্য অপেক্ষা করছে। আদিল সেদিকে এগিয়ে গেল। আফরা নিচের দিকে তাকিয়ে মোবাইল চালাচ্ছিল বলে নীরবকে দেখতে পেল না। বাহ, 2 দিন ধরে আমার সাথে শুধু ভালোই হচ্ছে। আজকাল সকাল সকাল পরিদের সাক্ষাৎও পাচ্ছি। পরিচিত কণ্ঠস্বর শুনে আফরা মাথা তুলে তাকায়। নীরবকে দেখে কপাল কুঁচকে তাকিয়ে রইল। মুখটা দেখে মনে হচ্ছে যেন সে প্রচণ্ড বিরক্ত নীরবের উপর। নীরবের হঠাৎ মনে হলো তাদের মাঝে কি এরকম কিছু হয়েছিল যে সিনিয়র আপু তার উপর রেগে আছে। পরক্ষণেই মনে পড়ল 2-3 দিন আগে তার আফরাকে রাগিয়ে দেওয়ার কথা। সেই দিনের পর আর দেখাই হয়নি তাদের। মুখে হাসির রেখা টেনে আফরাকে জিজ্ঞাসা করলো, কোথাও যাচ্ছেন নাকি? আফরার কপালে ভাঁজ আর একটু গাঢ় হলো। না, ঘুমোচ্ছি। নীরব এবার শব্দ করে হেসে উঠল। হাসতে হাসতেই বলে, আরে কি বলছেন? আপনার তো গিনিস বুকের নাম লেখানো উচিত। মানুষ হয়েও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছেন, এমন প্রতিভাও কারো হয় নাকি? আফরা রেগে গিয়ে হাতের তর্জনী নীরবের মুখের সামনে ধরে বলে, এই ছেলে, তোমার সমস্যা কি? দেখছো যখন রাস্তায় দাঁড়িয়ে আছি তখন নিশ্চয়ই কোথাও যাচ্ছি, তাহলে আবার জিজ্ঞেস করছো কেন? মেয়ে দেখলেই খুব কথা বলতে ইচ্ছে করে, তাই না? নীরব মাথা চুলকে পিচ ঢালার রাস্তার দিকে তাকায়, আবার আফরার দিকে তাকিয়ে বলে, না, শুধু আপনাকে দেখলেই কথা বলতে ইচ্ছা করে। আমার মনে হয় আপনার আর আমার মধ্যে কিছু একটা আছে, এই যেমন বিপরীত জিনিসের প্রতি মানুষের আকর্ষণ। আফরা চেঁচিয়ে উঠল। কি বললে? নীরব হক চকিয়ে যায়। ধরুন আমি পানি আর আপনি আগুন, আপনাকে দেখলেই মনে হয়ে যায় একটু হিট নিয়ে আসি, কিন্তু কথায় যা ঝাঁঝ, শুধু হিট কেন, একদম জ্বলে যায়। নীরবের কথার মাঝেই একটা অটো এসে থামলো তাদের সামনে। আফরা হাত বাড়িয়ে অটো থামিয়ে তাতে উঠে পড়ল। গাড়ি ছাড়তেই নীরবও চট করে উঠে বসে পড়ল আফরার পাশে। আফরা আবার চেঁচিয়ে উঠল, এই, তুমি আবার এখানে এসেছো?
তাড়াতাড়ি নামো বলছি। অটোওয়ালা তড়িৎ গতিতে আফরার দিকে তাকিয়ে বলে, আপা আপনারে বিরক্ত করতেছে নাকি? নীরব চোখ ছোট ছোট করে তাকিয়ে আফরাকে ইশারায় না করতে বলল। আফরা নীরবের দিকে তাকিয়ে অটোওয়ালাকে না বলল। নীরব আফরার দিকে তাকিয়ে হাসলো। আপনাকে আজ খুব সুন্দর লাগছে। ভার্সিটিতে কি অনুষ্ঠান নাকি? আচ্ছা, আপনি যে ওই দিন আসলেন, এরপর তো আর দেখলামও না। বাড়ি থেকে বের টের হন না নাকি? আফরার কপালে আবার ভাঁজ পড়ল। এই ছেলে, তুমি এত কথা বলো কেন? মুখটা কি 2 মিনিটের জন্য বন্ধ রাখা যায় না? মুখ বন্ধ রাখার জন্য তো মুখে কিছু থাকতে হয়। আমার তো কিছুই নেই। আপনি কিছু দিয়ে একটু বন্ধ করে দিন না। কি? ওই যে হাতে চুইংগাম, মানে ওইটার কথা বলছিলাম। দাঁত বের করে হেসে বলে নীরব। আফরা হাতের চুইংগামটা নীরবের দিকে ছুঁড়ে মারে। নীরব ক্যাচ ধরে বলে, এত হট হয়ে থাকেন কেন সব সময়? আফরা চোখ দিয়ে ভর্ষ করে দেওয়ার মতো করে তাকালো নীরবের দিকে। নীরব এবার মুখ কাচুমাচু করে বলে, আরে মেজাজ এত গরম থাকে কেন সেটা বলছিলাম। অটো ভার্সিটি রোডের সামনে এসে দাঁড়ালে নিজের ভাড়া মিটিয়ে আফরা গেটের দিকে পা বাড়ায়। নীরব পেছন থেকে ডেকে বলে, আমার ভাড়া দিবেন না? আফরা ঘাড় ঘুরিয়ে তাকায়। কেন? তোমাকে কি আমি আসতে বলেছিলাম? দেখো অন্য মেয়ে পাও কিনা, তাদের থেকে নিয়ে ভাড়া মেটাও। বলেই সে চলে গেল। অটোর ছেলেটা শুরু থেকে ওদের দুজনের উপর বিরক্ত। গাড়িতে ওঠার পর থেকে ঝগড়া করেই চলেছে। ওই মিয়া কি শুরু করেছেন আপনারা? তাড়াতাড়ি আমার ভাড়া দিয়ে যান। নীরব বলে, যেখান থেকে আসছেন ওইখানেই যান। মানে? অটোওয়ালা অবাক হয়ে জিজ্ঞাসা করে, মানে আগের জায়গায় নিয়ে যান। তাইলে এইখানে আইছেন কেন? ওই আপারে দিতে আইছিলেন নাকি? আপনার প্রেমিকা লাগে নাকি? কম বয়সী অটোওয়ালা ছেলেটার চোখ মুখে ছড়িয়ে ছিটিয়ে আছে আগ্রহ। নীরব হেসে উঠল। প্রেমিকা না, বউ লাগে। এবার যান ভাই। ওয়াহিদ আর ঝুমুরের ঢাকায় আসতে আসতে দুপুর হয়ে গেল। বাসায় গিয়ে কোনো রকম জামা কাপড় বদলেই দুজন ছুটল হসপিটালে। গতকাল রাতে সামিয়ার সিঁড়ি থেকে স্লিপ করে পড়ে গিয়েছিল, কিন্তু ওদের দুজনকে সকালে জানানো হয়েছে। খবরটা শোনার পর থেকেই ঝুমুরের ভীষণ মন খারাপ। তাদের পরিবারে আসতে যাওয়া ছোট্ট প্রাণটার কথা ভেবে বাসেও কিছুক্ষণ কেঁদেছে। কত কিছু ভেবে রেখেছিল এই ছোট্ট বাচ্চাটার জন্য। ওয়াহিদের মা ফোনেই জানিয়েছে সামিয়ার কন্ডিশন মোটামুটি হলেও বাচ্চাটাকে বাঁচানো যায়নি। হসপিটালের করিডোরে নিষ্প্রাণ হয়ে বসে আছে শায়লা বেগম। ঝুমুরকে দেখে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেললেন তিনি। তার মেয়ের মতো বউয়ের এমন অবস্থা মোটেও তাদের কাম্য ছিল না। এক সময় ঝুমুরকে ছেড়ে চেয়ারে বসে পড়লেন। ঝুমুর সামিয়ার কেবিনের ভেতরে যাওয়ার জন্য পা বাড়ালো। ঠিক সেই সময় ওয়াহিদ হাত ধরে আটকে দিল। নিচু কণ্ঠে বলে, ভিতর ভাই আছে, পরে যাও। কাছের দরজার পর্দার ফাঁক দিয়ে ওয়ালিদকে বসে থাকতে দেখা গেল সামিয়ার বেডের পাশে। ঝুমুর কিছু না বলে শায়লা বেগমের পাশে বসে রইল। প্রায় আধ ঘন্টা পর ঝুমুর আর ওয়াহিদ সামিয়াকে দেখে আসলো। ওর এখনো জ্ঞান ফেরেনি। ওয়ালিদ ঝুমুর আর ওয়াহিদকে বসে থাকতে দেখে বলল, তোরা দুজন বাড়ি যা, এখন অনেকটা রাস্তা জার্নি করে এসেছিস, বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে নে। ঝুমুর দ্বিমত করলো, না ভাইয়া, আমরা এখানেই থাকি আপুর কাছে। আপনি বরং মাকে নিয়ে বাড়িতে যান। ওয়ালিদ বলে, আমি থাকবো, সমস্যা নেই, তোমরা সবাই বাড়ি চলে যাও। ওয়ালিদের কথায় সায় দিয়ে ওয়াহিদ বলে, হ্যাঁ ঝুমুর, তুমি মাকে নিয়ে বাড়ি যাও, একটু ফ্রেশ হয়ে বিকেলে আবার এসো, ততক্ষণে ভাবিরও মনে করি জ্ঞান ফিরে যাবে। বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে সবার জন্য রান্না বান্না করে নিয়ে আসলো শায়লা বেগম। খাবার প্যাকেট করে ঝুমুরকে নিয়ে আবার বেরিয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। সামিয়ার ক্যাবিনের সামনে পা রাখতেই রুমের ভেতর থেকে প্রবল কান্নাকাটির শব্দ ভেসে এলো। রুমের ভেতরে ঢুকেই দেখে সামিয়া চিৎকার করে কাঁদছে। ওয়ালিদ এক পাশ থেকে জড়িয়ে ধরে রেখে থামানোর চেষ্টা করছে। ঝুমুর দৌড়ে গিয়ে সামিয়ার সামনে দাঁড়ায়। আপু কেঁদো না, কাঁদলে তো যে চলে গেছে সে ফিরে আসবে না, এতে তোমার আরো শরীর খারাপ করবে। তুমি না আমার স্ট্রং আপু, প্লিজ শান্ত হও এবার। সামিয়া ঝুমুরকে দেখে ওকে আগলে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। ঝুমুরও চলে গেছে, আমার সাথে রাগ করে চলে গেছে। ঝুমুরও কি ভেবেছিল ওকে আমি ভালোবাসি না?
কিন্তু আমি তো ওকে অনেক ভালোবাসি। ওকে ছাড়া আমি কিভাবে থাকবো? কাঁদতে কাঁদতে সামিয়ার গলা নিভে এলো। এক সময় চুপ হয়ে ঝুমুরকে আগলে ধরে বসে রইল। ওয়াহিদ কেবিনের ভেতরে এসেছিল সামিয়ার কান্নাকাটি শুনে। ভেতরে এসে ঝুমুর সামিয়াকে আগলে ধরে রাখা দৃশ্যটা দেখে মুহূর্তেই মনে হলো ঝুমুর তাদের জীবনে খা খা রোদ্দুরের পরে এক পশলা বৃষ্টি। কত সুন্দর করেই না আগলে নিচ্ছে তার পরিবারটাকে। সেই বিষণ্ণ দিনের পর পেরিয়ে গেছে কয়েক মাস। সামিয়াকে হসপিটাল থেকে রিলিজ দেওয়ার প্রায় 1 মাসের মাথায় ওয়ালিদ আর সামিয়া আমেরিকা পাড়ি জমিয়েছে। ঝুমুরের কলেজ, প্রাইভেট কোচিং সব কিছু মিলিয়ে একদণ্ড অবসর নেই। সকালে ঘুম থেকে উঠে একবার আর রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার ছাড়া আর ওয়াহিদের সাথে কথাই হয় না এখন। ঝুমুর কোচিং থেকে ফিরে শায়লা বেগমের সাথে দেখা করে রুমের দিকে পা বাড়ায়। যেদিন ওয়াহিদের বিকেলে হসপিটাল যেতে হয় সেদিন ঝুমুরকে বাড়ির ড্রাইভার নিয়ে আসে কোচিং থেকে। আজও তাই হলো। কিন্তু আশ্চর্যজনকভাবে ঝুমুর রুমে ঢুকে দেখলো ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। তার মানে ওয়াহিদ বাসায় চলে এসেছে। আজ ওয়াহিদকে এত তাড়াতাড়ি বাসায় আসতে দেখে ঝুমুর বেশ অবাক হলো। অন্যমনস্ক হয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে মাথার হিজাব খুলল, গায়ের বোরখা খুলল। এর মধ্যেই ভেজা চুল মুছতে মুছতে ওয়াহিদ বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। ঝুমুরকে দেখেই বলল, তুমি এসছো? আরেকটু দেরি হলে তো আমি আনতে চলে যেতাম। আজ এত দেরি হলো কেন? আজ তো কোচিং এ পরীক্ষা ছিল, তাই আধা ঘন্টা দেরি হয়েছে। ও হ্যাঁ, তুমি বলেছিলে। পরীক্ষা কেমন হয়েছে? ভালো। আচ্ছা ঠিক আছে, এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। রেডি হব কেন? আমরা কি কোথাও যাচ্ছি নাকি? হ্যাঁ, আলমারির ডান পাশের তাকে একটা শপিং ব্যাগ ড্রেস আছে, সেগুলো পরবে। কোথায় যাচ্ছি আমরা? কৌতূহলী হয়ে জানতে চাইল ঝুমুর। সেটা গেলেই দেখতে পাবে। ওয়াহিদ বারান্দায় চলে গেল। ঝুমুরের মন খারাপ হয়ে গেল। কেন জানে না, মানে হয় কয়েকদিন যাবৎ ওয়াহিদ ওকে এড়িয়ে চলছে। আগের মতো কথাও বলে না তার সাথে। শুধু হসপিটালে যাওয়ার সময় কলেজে নামিয়ে দেয় আর রাতে এসেও সেই পড়ালেখা নিয়েই একটু কথাবার্তা। এসব ভাবতে ভাবতেই আলমারির কাছে যায় ঝুমুর। আলমারি খুলতেই বেরিয়ে এলো লাল রঙের বেশ বড়সড় একটা শপিং ব্যাগ। ব্যাগটা খুলতেই দেখা গেল হালকা গোলাপি রঙের গর্জিয়াস সিকুয়েন্সের করা একটা শাড়ি। শাড়িটার দিকে তাকাতেই চোখ ধাঁধিয়ে গেল, যেন এত সুন্দর। ওয়াহিদের পছন্দ বরাবরই খুব সুন্দর। শাড়ির সাথে ম্যাচিং করা কিছু জুয়েলারিও আছে। ঝুমুর আর কিছু না ভেবে শাড়িটা বিছানার উপর রেখে ফ্রেশ হতে চলে গেল। দুপুরেই গোসল করেছিল, তাই এখন হাত মুখ ধুয়েই বেরিয়ে এলো। রুমে এসে দেখলো ওয়াহিদ সোফায় বসে ল্যাপটপে কিছু করছে। আমরা কখন বের হব? ওয়াহিদ ঝুমুরের দিকে তাকালো। এই তো আর কিছুক্ষণ পরে। রাতের আকাশে অসংখ্য তারা জ্বলজ্বল করছে। রেস্টুরেন্টের ছাদটি হালকা আলো আর ফুলের সাজে সজ্জিত। চারপাশে মৃদু বাতাস বইছে। পরিবেশটা আরও স্নিগ্ধ হয়ে উঠেছে। ছাদের এক কোণে একটি ছোট্ট টেবিল। টেবিলের উপরে নিভু নিভু কিছু মোমবাতি জ্বলছে। তার পাশেই রাখা লাল গোলাপের একটা বুকে। ঝুমুর চারপাশের সব ভুলে আশ্চর্য হয়ে রাতের সৌন্দর্য উপভোগ করছিল। হঠাৎ পিছন থেকে একজনা ঠান্ডা হাত জড়িয়ে ধরে তার উদয়। কেঁপে উঠে ঝুমুরের সমস্ত শরীর। ঝুমুর নির্দ্বিধায় বলে দিতে পারে মানুষটা ওয়াহিদ ছাড়া আর কেউই নয়। প্রিয়তমা, আজকের এই দিনটা একটু বেশি বিশেষ, তাই না? কারণ এই দিনেই তুমি পৃথিবীতে এসেছিলে। তোমার জন্য বিশেষ না হলে আমার জন্য বিশেষ। তুমি এসেছিলে বলে আমি বলতে পারছি। ভাগ্যিস তুমি এসেছিলে, না হলে যত রঙিন জীবনটা বাঁচা হতো না। শুভ জন্মদিন আমার ভালোবাসা। হয়তো তোমার জন্মদিনের শেষ উইশটা আমিই করলাম। এইভাবেই প্রতিটা জন্মদিনে তোমার সাথে কাটাতে চাই। শুধু একটুখানি সায় দিও আমার পাগলামিতে। শান্ত কণ্ঠে ওয়াহিদের কথাগুলো শুনে ঝুমুর কিছুক্ষণের জন্য থমকে গেল। ওয়াহিদের হাত দুটো ছাড়িয়ে নিয়ে মুখের দিকে তাকিয়ে দাঁড়ালো। মনের ভিতরে হাজারো অনুভূতি একত্রিত হলো ঝুমুরের। মুখে শুধু বলল, এইসব কিছু আপনি করেছেন আমার জন্য? ওয়াহিদ হালকা হেসে বলল, হ্যাঁ।
ওয়াহিদ ঝুমুরের হাত ছেড়ে দিয়ে টেবিলের উপর থেকে একটা বক্স নিয়ে এসে ঝুমুরের হাতে দেয়। খুলে দেখো। ঝুমুর বক্সটা খুলতেই বেরিয়ে এলো একটা রিং বক্স আর একটা খাম। ঝুমুর চিঠির খামটা ওয়াহিদকে দেখিয়ে বলে, এটা আমার? হুম। ওয়াহিদ কৌতূহল নিয়ে খামটা খুলে চিঠিটা পড়তে শুরু করলো। প্রিয় চন্দ্রমল্লিকা, আজ আমি যা লিখছি তাতে তুমি হয়তো ভীষণভাবে আশ্চর্য হবে। তুমি কি জানো, তোমার সঙ্গে বিয়ের আগে থেকে আমার অনেক অনুভূতি ছিল, কিন্তু কখনোই তা তোমাকে বলার সুযোগ হয়নি। হয়তো ভেবেছি সময়টা সঠিক ছিল না, কিন্তু আমার ভেতরের কষ্ট ও দ্বিধাবার ছিল, কারণ আমি জানতাম তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে আমি চন্দ্রমল্লিকা কেন বলি জানো? কারণ এই ফুলটা রাতের বেলা ফুটে আর পূর্ণিমা রাতের সুগন্ধ ছড়ায়। তুমি হচ্ছে আমার জীবনের একান্ত চন্দ্রমল্লিকা, যার সৌন্দর্যে কেবল আমি একাই বিমোহিত হই। মনে পড়ে আমাদের প্রথম সাক্ষাতের কথা? ঠিক সেই পূর্ণিমার রাতে আমার জীবনের চন্দ্রমল্লিকা হয়ে এসেছিলে তুমি। তুমি প্রথম মেয়ে যাকে দেখে আমি এক অন্যরকম অনুভূতি পেয়েছিলাম, যে প্রথমে আমাকে হতবাক করে দিয়েছিল। আমি নিজেও বুঝতে পারিনি কেন এমন হলো, কিন্তু তারপরও এই অনুভূতিটি আমার মনে নানা প্রশ্ন রেখে গিয়েছিল। আজ আমি বুঝতে পারি যে আমি সেই অনুভূতিগুলির সাথে শান্তি খুঁজে পেতে চেয়েছিলাম। আমি তোমার মাঝে শান্তি খুঁজতে চেয়েছিলাম। তুমি আমার জীবনে অনেক মূল্যবান, অনেক ভালোবাসার। আর আমার লেখার সর্বশেষ চিঠিটার জবাব কিন্তু এখনো পাইনি। ইতি, যাকে তুমি বিশ্বাস করে কৃতজ্ঞ করেছিলাম। চিঠিটা শেষ করে ঝুমুর অবাক হয়ে ওয়াহিদের মুখের দিকে তাকিয়ে থাকে। অস্পষ্ট সুরে বলে, আপনি সেই চিঠিদাতা। সেদিন রাতে আপনিই ছিলেন ওই গাড়িতে। ওয়াহিদের গম্ভীর ভঙ্গি পরিবর্তন হয় না। হ্যাঁ, কিন্তু আমি ভীষণ আশ্চর্য হয়েছে যখন দেখলাম তুমি আমার কণ্ঠও চিনতে পারোনি। আমি ভাবলাম আরো কিছুদিন ঘুরিয়ে নিই তোমাকে। তাহলে আপনি এতদিন কেন বললেন না এই কথাটা? আর চিঠিতে তো আপনি কোনোদিন ভালোবাসার কথা বলেননি। আপনি শুধু বলেছিলেন আপনি শুধুমাত্র আমার একজন শুভাকাঙ্ক্ষী। কেন, শুভাকাঙ্ক্ষীরা কি ভালোবাসতে পারে না? তাহলে এখন যদি আমার সাথে আপনার বিয়ে না হয়ে অন্য একজনের সাথে হতো, তাহলে কি করতেন? ওয়াহিদ হ্যাসকা টানে ঝুমুরকে নিজের কাছে টেনে নেয়। অন্য একজনকে বিয়ে করতে দেওয়ার জন্য ভালোবেসেছিলাম নাকি? ঝুমুর বলে, কিন্তু আমি চিঠির আপনিটাকেই শুধুমাত্র একজন বন্ধু হিসেবেই ভেবেছিলাম। আচ্ছা, তাহলে আমিটাকে নিশ্চয়ই ভালোবাসা হিসেবে ভেবেছ? ঝুমুরের মনে ঢেউ খেলে যায় হাজারো অনুভূতি। চোখ মুখে ফুটে ওঠে লজ্জা মিশ্রিত হাসি। কাঁপা কাঁপা হাতে ছুঁয়ে দিল ওয়াহিদের বুক। ওয়াহিদের চোখে চোখ পড়তেই মুচকি হাসি দিয়ে চোখ নামিয়ে ফেলে। না বলা কথাগুলোও সমাপ্তি ঘটালো চোখেই চোখে। কিছু সময় পর ওয়াহিদ বলল, চলো কেকটা কেটে নেই। দুজনে ফুল আর মোমবাতি দিয়ে সাজানো শুভ্র টেবিলটার সামনে গিয়ে দাঁড়ালো। টেবিলের উপরে সাজানো একটা কেক, যার উপর ছোট্ট করে লেখা হ্যাপি বার্থডে মাই লাভ। ওয়াহিদ টেবিলের উপরে থাকা একটা মোমবাতি নিয়ে ঝুমুরের মুখের সামনে ধরে। ঝুমুর সেটাতে ফু দিয়ে কেকটা কাটে। ওয়াহিদ কেকের ছোট্ট একটা স্লাইড নিয়ে ঝুমুরের মুখে দিতে নিয়ে নাকে লাগিয়ে দেয়। ঝুমুরও তাই করলো। ওয়াহিদের পুরো মুখে কেকের ক্রিম লাগিয়ে দিল। দুজনে দুজনের অবস্থা দেখে হাসতে হাসতে কুপোকাত। এরকম সুন্দর মুহূর্তের কিছু স্মৃতি ক্যামেরাবন্দি করে নিল ওয়াহিদ। শালা, তুমি তলে তলে টেম্পো চালাও আর মানুষ কইলেই হরতাল। রাত তখন প্রায় 11টার কাছাকাছি। বারান্দায় দাঁড়িয়ে কেয়ার সাথে ফোনে কথা বলছিল আদিল। হঠাৎ পেছন থেকে আদিলের ফোন কেড়ে নিয়ে কথাগুলো বলে নীরব। এখন সারা দিন রাত নীরবের সাথে থাকে বলে কেয়ার সাথে কথা বলাও হয় না কলে। দুদিন ধরে কলেজে যাচ্ছে না কেন সেটা জানতেই কল দিয়েছিল আদিল। নীরব কল কানে লাগিয়ে বলতে থাকে, হ্যালো আপা, এটা রং নাম্বার। আপনি যারে শাহরুখ খান ভাইবা কল দিছেন ওইটা আসলে আমার বন্ধু কুদ্দুস খান। আপনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করার জন্যে কুদ্দুস খান থুকু আমার বন্ধুর হইয়া মাপ চাইলাম। গুড নাইট। ওপাশ থেকে ভেসে আসে মেলি কণ্ঠস্বর। ও আচ্ছা, কুদ্দুস খান যদি রং নাম্বার হয় তাহলে রাইট নাম্বার কোথায় পাবো বলতে পারবেন? নীরবের মাথায় বিনা মেঘে বজ্রপাত হলো। কেয়া তুই এত রাতে ফোন দিছস কেন?
কেয়া কি বলল শোনা গেল না। নীরব শুধু আদিলের দিকে তাকিয়ে কথাগুলো শুনল। কল কেটে আলনার ভাঙ্গা একটা কাঠ নিয়ে আদিলের দিকে তেড়ে যায়। ওই শালা, তুই আমার আগে বললি না কেন? তোর গো দুইটারে আমার আগেই ঘাপলা লাগছিল। তাইলে এ হইল আসল কাহিনী। আদিল মুখ কাচুমাচু করে বলে, কি বলতাম এখন? ভাবছিলাম কিছুদিন পরে বলবো। আচ্ছা বাদ দে, চল ঘুমাই। নীরব চেঁচিয়ে উঠল, কিসের ঘুমশালা, সর সামনে থেকে। মাগার আমার কপালে খালি প্রেম নাই। আদিল এতক্ষণ চুপচাপ থাকলেও নীরবের এই কথা শুনে এবার হা হা করে হেসে ওঠে। আরে শয়তান, তাইলে এই কাহিনী? গুনগুন করতে করতে বিছানার দিকে যায় আদিল। ফাইটটা যায়, ও বুকটা ফাইটটা যায়, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটটা যায়, ফাইটটা যায়, ও বুকটা ফাইটটা যায়। নীরব রেগে মেগে হাতের লাঠিটা ছুঁড়ে মারে আদিলের দিকে। আদিল সুযোগ বুঝে সরে পড়ে। আদিল ব্যঙ্গ করে আবারও বলে, ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। এরপর হঠাৎ দুজনে দুজনের দিকে তাকিয়ে ঘর কাঁপিয়ে হাসতে লাগলো। আদিল আবারও বলে, তোর সিনিয়র আপুর যা অবস্থা, এই ইহ জীবনে তোর কপালে প্রেম ট্রেম কিছু আছে বললে তো মনে হয় না।